এখানে তো আমি ছাড়া আর কাউকে দেখছি না, তাহলে নিশ্চয়ই আমি শোনাবো। প্রাহি ফিক করে হেসে দিল। অর্থ প্রাণ ভরে সেই হাসি দেখলো। আজ আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলো যেন প্রাহিকে মায়াময়ী করে তুলেছে। নীল আর সাদার সংস্পর্শনে শাড়ি পরেছে প্রাহি। মেয়েটা শাড়ি পরলে অর্থের যেন হৃস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়। এই যে মেয়েটা হাসছে, এটা তো রীতিমতো অপরাধ একটা। এইভাবে নিজের হাসি দিয়ে যে মেয়েটা সামনের ব্যক্তিটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, তা তো মেয়েটা জানলই না। অর্থ পাহির দিকে তাকিয়ে গান গেল। তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। গান শেষে অর্থ তাকিয়ে দেখে প্রাহি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মুস্কি হাসলো অর্থ। প্রাহিকে কোলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দিল, নিজেও অন্য পাশে শুয়ে তারপর প্রাহিকে বুকে টেনে নিল। প্রাহির কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে ঘোর লাগা কণ্ঠে অর্থ বলল, জানি না কেন আমি তোমাকে এতটা চাই। আমার হৃদয়ে তুমি এমন ভাবে গেঁথে গিয়েছো যে এখন চাইলেও আমি তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। এই কটা দিন আমি প্রচন্ড অস্থিরতায় পার করেছি। আজ আমি আমার কাঙ্ক্ষিত চাওয়া পেয়ে গিয়েছি। আজ আমি নিশ্চিন্তে ঘুমোবো। প্রাহির গালে আলতো করে চুমু খেয়ে প্রাহিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল অর্ধ। ভোর সকাল, পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। বাতাসে ফুলের ঘ্রাণ, স্নিগ্ধময়ী পরিবেশ। আস্তে আস্তে চোখ মেলে তাকালো প্রাহি। চোখ খুলতেই নিজেকে অর্থের বুকে আবিষ্কার করল। লজ্জায় গাল জোড়া লাল হয়ে গেল। ইস, সে কিনা এই লোকটার বুকে ঘুমিয়েছে সারা রাত। আর লোকটাও কি সুন্দর ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। কি সুন্দর নিষ্পাপ দেখাচ্ছে লোকটাকে ঘুমন্ত অবস্থায়। প্রাহি আলতো হাতে অর্থের কপাল, গাল, নাক ছুঁয়ে দিল। ঠোঁটজোড়া ছুতে গিয়েও ছুল না। কেমন যেন লজ্জা লাগছে প্রাহির। প্রাহি অর্থের হাত জোড়া সরিয়ে উঠে যেতে নিতে প্রাহিকে হ্যাসকা টানে নিজের বুকের উপর ফেলে দেয় অর্থ। প্রাহি অবাক হয়ে তাকিয়ে আছে। প্রাহিকে আরো অবাক করে দিয়ে অর্থ দুষ্টু হেসে বলল, আমার সব জায়গা ছুঁয়ে দিলে নিজের কোমল হাত জোড়া দিয়ে, তাহলে এখানে কি দোষ করলো? প্রাহি অর্থের কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। আর অর্থ মুচকি হেসে হুট করে ওর গালে একটা চুমু দিয়ে দিল। প্রাহির সাথে সাথে চমকে উঠে নিজের গালের সেখানে হাত দিল। কি করলো এটা অর্থ? অর্থ কি কিস করলো? সারা শরীর কেঁপে উঠল প্রাহির। জায়গাটায় এখনো ভেজা ভেজা আবেশ লেপ্টে আছে মনে হচ্ছে। প্রাহিকে এভাবে চমকে তাকাতে দেখে অর্থ নিজের ঠোঁট কামড়ে হাসলো, বলল, এইভাবে অবাক হওয়ার কিছুই নেই। এটা নিয়ে 3টা কেস করে ফেলেছি আমি অলরেডি। প্রাহি ঝটকার পর ঝটকা খাচ্ছে। তুতলিয়ে বলল। উম, মানে? অর্থের কণ্ঠ গম্ভীর শোনালো। মানে সিম্পল, কাল তুমি আমার গান শুনতে শুনতে আমার কাঁধেই ঘুমিয়ে পড়েছিলে। আমিও সেই সুযোগে তোমার গালে আর কপালে চুমু খেয়ে নিয়েছি। দুটো না আচ্ছা, হলো না দুটো, এখন একটা খেলাম, ওর 3টা। আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে চুমু খেয়েছেন? অর্থ প্রাহের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এইভাবে অবাক হওয়ার কিছুই হয়নি, তুমি আমার বউ। এই সামান্য 3টা চুমু তো কিছুই না। আমি চাইলে আরো অনেক কিছুই করতে পারি, সেই অধিকার আমার আছে। অর্থের কথায় প্রাহি শুকনো ঢোক গেল। অর্থ এবার প্রাহিকে আরেকটু কাছে টেনে নিয়ে ওর কানে ফিস ফিস করে বলল, তো আমি করবো না, কারণ আমি চাই আমার বউ নিজ ইচ্ছায় আমার কাছে আসুক। সে যতদিন না চাইবে আমি তাকে কোনোদিনও জোর করবো। তবে মাঝে মাঝে ছোট দু একটা চুমু টুমু খেতে পারি, সাথে বউও আমাকে দু একটা চুমু রিটার্ন গিফট হিসেবেও দিতেই পারে, এতে কোনো সমস্যা নেই। কথাগুলো শেষ করে অর্থ তাকালো প্রাহির দিকে। মেয়েটা লজ্জায় লাল হয়ে আছে। প্রাহির ঠোঁটের কোণের মুচকি হাসিটাও চোখ এড়ায় না অর্থের। সাথে সাথে ওর নিজেও হেসে দেয়। অর্থ প্রাহিকে সরিয়ে উঠে বসলো। প্রাহি হকচকিয়ে তাকালো অর্থের দিকে। অর্থ হুট করে প্রাহিকে কোলে তুলে নিল। প্রাহি নিজেকে সামলাতে অর্থের গলা জড়িয়ে ধরল। প্রাহি অবাক হয়ে বলে, করছেন এগুলো? অর্থ তার দৃষ্টি সামনের দিকে রেখেই জবাব দেয়, কিছু না, বউকে কোলে তুলেছি। আর হ্যাঁ, শুনে রাখো, আজ থেকে প্রতিদিন এভাবেই তোমাকে আমার কোলে চড়ে ওয়াশরুমে যেতে হবে। আমরা দুজনে একসাথে ফ্রেশ হব প্রতিদিন। প্রাহি হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল। আচ্ছা, অর্থ আর প্রাহি দুজন একসাথে ফ্রেশ হয়ে নিল। প্রাহি এইবার অর্থকে বলল, এবার আপনি বের হন, আমি শাড়ি চেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো শাড়ি আনোনি। প্রাহি জিভ কাটলো। ইস,
আপনিই তো কোলে করে নিয়ে আসলেন। আচ্ছা আপনি বাইরে যান, আমি নিয়ে আসছি। আর দরকার নেই, আমি তোমাকে শাড়ি দিচ্ছি, সেটাই পরবে তুমি। অর্থ প্রাহীকে থামিয়ে দিল, বলল। অর্থ বেরিয়ে গেল। প্রাহী মনে মনে ব্লাশ হতে লাগলো। কিছুক্ষণ পর অর্থ প্রাহীকে একটা লাল টকটকে মখমলের কাপড়ের শাড়ি দিল। প্রাহীও সেটা নিয়ে সুন্দরভাবে পরে বের হয়ে আসলো। প্রাহী বের হতেই অর্থ মুগ্ধ হয়ে দেখতে লাগলো প্রাহীকে। লাল শাড়িতে যেন মেয়েটাকে কোনো ফুটন্ত লাল গোলাপ লাগছে। অর্থকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসলো প্রাহী। আস্তে করে বলে, এইভাবেই তাকিয়ে থাকবেন নাকি নিচেও যাবেন? অর্থ সম্বিত ফিরে পায়। মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে বলল, এখনো না, 1 মিনিট দাঁড়াও। কাল রাতে আমি তোমাকে উপহার দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে নেই। অর্থ ড্রয়ার খুলে উপহার খুঁজতে লাগলো। এই ফাঁকে প্রাহী গিয়ে নিজের চুল আঁচড়ে নিল, ওকে ক্রিম লাগালো, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিল। হঠাৎ প্রাহের ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো। হাত থেকে কাজলটা পড়ে গেল। ঠাস করে সারা শরীর শিরশির করে উঠলো। নিবু নিবু চোখে আয়নায় তাকায় প্রাহী। অর্থ যত্ন সহকারে প্রাহীর চুলগুলো এক সাইডে নিয়ে প্রাহীর গলায় একটা ডায়মন্ডের লকেট পরিয়ে দিচ্ছে। প্রাহী তাকিয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে দুজনকে একসাথে। প্রাহী মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো ওরা যেন সারা জীবন এইভাবে একে অপরের সাথে থাকতে পারে। এর মাঝে কেটে গেছে 3 দিন। এই দিনে অর্থ আর প্রাহীর সম্পর্ক আরো একটু স্বাভাবিক হয়েছে। প্রাহী এখন টুকটাক কথা নিজে ইচ্ছেতেই বলতে আসে অর্থের সাথে। এমনিতেও তো ও চায় সারাদিন অর্থের সাথে কথা বলতে, কিন্তু কেমন যেন একটু লজ্জা আর ভয় কাজ করে ওর মাঝে। তবে অর্থের ওর প্রতি এতটা কেয়ারিং ব্যবহার দেখে আস্তে আস্তে অনেকটা ভয় কেটে গিয়েছে ওর। অর্থ কাল রাতে প্রাহীকে বলেছে কাল থেকে যেন ভার্সিটি যায়, কারণ ফাইনাল ইয়ারের এক্সামের আর মাত্র 5 মাস বাকি আছে। তাই ভার্সিটি ক্লাসগুলো যেন ও ঠিকভাবে অ্যাটেন্ড করে। তাই আজ সকালে রেডি হয়ে সবার সাথে নাস্তা করতে বসেছে। নাস্তা খেতে খেতে হিয়াজ শিকদার ছেলেকে প্রশ্ন করলো, অর্থ কি সিদ্ধান্ত নিয়েছিস? এখনই রিসেপশনের আয়োজন করে তোদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিবি নাকি আরো পরে? অর্থ খাওয়া থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে, না বাবা, এখন না। রাহির ফাইনাল ইয়ারের এক্সামটা শেষ হোক, তারপর রিসেপশন পার্টি রাখা যাবে। ছেলের কথায় সহমত জানালেন হিয়াজ শিকদার। বললেন, আচ্ছা তুই যা ভালো মনে করিস। অর্থ খাওয়া শেষে উঠে হাত ধুয়ে নিল। তারপর প্রাহীকে উদ্দেশ্য করে বলে, রাহি, তোমার খাওয়া শেষ হলে এসো, আমি বাহিরে অপেক্ষা করছি। হেমন্ত চোখ ছোট ছোট করে তাকালো অর্থের দিকে, বলল, আমাকে তো জীবনে এভাবে বলনি ভাই যে আমি বাহিরে অপেক্ষা করছি। তুই আয় হেমন্ত, তোকে ভার্সিটি দিয়ে আসবো। রাহিকে তো ঠিকই বলছো। অর্থ রাগী চোখে তাকালো হেমন্তর দিকে, বলল, আমি দেশে থেকেছি বা কদিন, হ্যাঁ? আর তুই তো সেই ক্লাস 10 থেকেই বাইক চালাস। বাইকে করেই কলেজ ভার্সিটি তুই যাওয়া আসা করিস। আর হ্যাঁ, রাহিকে বলছি কারণ ও আমার বউ, আর বউয়ের সবকিছুতে খেয়াল রাখা আমার দায়িত্ব। অর্থ হনহনিয়ে চলে গেল কথাগুলো বলে। এদিকে প্রাহী লজ্জায় লাল হয়ে রইল। হেমন্ত নানাভাবে প্রাহীকে ইশারায় আরো লজ্জা দিচ্ছেন। প্রাহীও উঠে হাত ধুয়ে এসে ব্যাগ নিয়ে ছুটল ওর পিছনে। হেমন্তও গেল ওর পিছন পিছন, কিন্তু প্রাহী বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসতেই থমকে গেল ও। পিছন পিছন হেমন্ত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হিয়া আর আরাফ ঝগড়া করতে করতে বাহিরে আসিল। প্রাহী আর হেমন্তকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওরাও হুড়োকোসকে সামনে দৃষ্টি ফেলতেই ওরাই হাঁ করে তাকিয়ে রইল। আরাফ অবাক হয়ে বলে, এই শাকচুনি এখানে আসলো কিভাবে? এটাকে তো অর্থ আটকানোর জন্য কত কিছুই করলো, তারপরও এটা এইখানে এসে টপকে পড়েছে। আজ তো এর খেল খতম। আজ আমি একে বাঁচাতে পারবো না। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আরাফকে উদ্দেশ্য করে বলে, এটা আপনার ওই কাজিন ইলফানা? আরাফ করুণ চোখে তাকালো হিয়ার দিকে, তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালো। হিয়া রাগী দৃষ্টি নিক্ষেপ করলো আরাফের দিকে। আরাফ আরো করুণ চাহনি দিল। হিয়া ভেঙচি কেটে সামনে এগিয়ে গেল। এদিকে প্রাহী বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অর্থ আর ওকে জড়িয়ে ধরে ইলফার দিকে। অর্থকে এইভাবে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে দেখে প্রাহীর বুকের ভেতরটা কেমন যেন করছে, মাথাটা ঘুরছে, চোখ জোড়া ছলছল করছে। অর্থের পাশে ও কাউকে সহ্য করতে পারে না, একদম না। আর এই মেয়েটাই বা কে? কেন অর্থকে এভাবে জড়িয়ে ধরে আছে? প্রাহী মৃদু চিৎকার করে বলে, এগুলো কি হচ্ছে এখানে? অর্থ প্রাহীর কণ্ঠস্বর শুনে সেদিকে তাকালো। দেখে প্রাহী ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। প্রাহী কান্নারত লাল হয়ে যাওয়া ছলছল চোখ জোড়াও ওর নজর এড়ায় না। অর্থ তাড়াতাড়ি ছিটকে ইলফাকে সরিয়ে দেয়, তারপর কষিয়ে এক থাপ্পড় মারে ইলফাকে। ইলফা পড়ে যেতে নিতেই আরাফকে ধরে ফেলে। অর্থ দ্রুততম পায়ে প্রাহীর দিকে এগিয়ে এসে
ওর গালে হাত রাখলো, অস্থির কণ্ঠে বলে, প্রাহি, তুমি যা ভাবিছো এমনটা কিছুই না। আমি ওই মেয়েকে জড়িয়ে ধরিনি, বিশ্বাস করো। প্রাহি সেই একই দৃষ্টিতে তাকিয়ে আছে অর্থের দিকে। অর্থ প্রাহির এরূপ দৃষ্টি সহ্য করতে না পেরে রাগী চোখে তাকালো ইরফার দিকে। এরপর তেড়ে গিয়ে বলে, I have been told 100 times to stay away from me. Then why do you come to me again and again? You do not have the love of your life. ইলফা গালে হাত রেখে দাঁত খিচিয়ে বলে, Because I love you. অচেনা মেয়েটার মুখে অর্থের উদ্দেশ্যে বলা ভালোবাসি কথাটা শুনে দুনিয়া ঘুরে উঠল প্রাহির। কান্নাগুলো উগলে বেরিয়ে আসতে চাইছে, তাও নিজেকে সামলে নিয়ে ভরাট কণ্ঠে হেমন্তাকে বলল, হেমন্ত, আমার এসব নাটক দেখতে একদম ভালো লাগছে না। আমাকে তোর সাথে ভার্সিটিতে নিয়ে চল প্লিজ। হেমন্ত আমতা আমতা করে বলে। কিন্তু ভাইয়া, প্রাহির চোখ ভরে এলো, ক্রন্দন কণ্ঠে বলে, প্লিজ হেমন্ত। হেমন্ত রাজি হলো। অর্থ দেখার আগে প্রাহিকে নিয়ে বাইকে উঠে সাঁ করে চলে গেল। এদিকে বাইকের আওয়াজ পেয়ে অর্থ ভরকে গেল। চারদিকে তাকিয়ে দেখে প্রাহি নেই। অর্থ বুঝলো প্রায় কষ্ট পেয়ে হেমন্তর সাথে চলে গিয়েছে। অর্থের রাগ যেন এতে দ্বিগুণ বেড়ে গেল। ও সে আরেকটা চড় মারল ইলফার গালে। রাগে চিৎকার করে বলে, আজ যদি তোর কারণে প্রাহির সাথে আমার কোনো ভুল বোঝাবুঝি হয়, ছাড়বো না তোকে। ভুলে যাবো তুই আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন। আরাফ এগিয়ে এসে বলে, তুই আর হাইপার হবি না প্লিজ। আমি ইলফাকে নিয়ে আজই চলে যাচ্ছি, তুই প্রাহিকে সামলা। অর্থ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুই কেন যাবি? তুই আমার সাথে এই বাড়িতেই থাকবি। একে বল চলে যেতে। আরাফ করুণ গলায় বলে, তুইও তো জানিসই আমার কোনো ইচ্ছে নেই সেই বাড়িতে যাওয়ার। বাবা তো কোরিয়া থেকে 100 বার ফোন করে বলেছে বাড়িতে গিয়ে যেন ওনার ভাই আর ভাইয়ের বউয়ের সাথে দেখা করতে। কিন্তু তুই তো জানিস আমার সেখানে যাওয়ার বিন্দু মাত্র মন নেই। আমি শুধু ওকে দিয়ে এসে পড়বো, প্লিজ রাগ করিস না। অর্থ একটু শান্ত হলো, গম্ভীর কণ্ঠে বলে, জলদি এসে পড়িস কিন্তু। আচ্ছা। অর্থ গাড়ি নিয়ে চলে গেল। না জানি প্রাহি কি ভাবছে ওকে নিয়ে। মেয়েটা এভাবে ভুল বুঝে চলে গেল। একবার তো কথাটাও শুনে যাবে না, তা করবে কেন? সে দিব্যি চলে গেল হেমন্তর সাথে। ওই হেমন্তকেও দেখে নেবে অর্থ। অর্থ যেতেই আরাফ ইলফাকে বলে, আর কত ছোট করবি আমাকে তুই অর্থর কাছে? আমি বারবার অর্থর কাছে ছোট হয়ে যাচ্ছি শুধুমাত্র তোর এই ছেঁচড়া বিহেভিয়ারের কারণে। ইলফা নেকা কান্না করে বলে, তুমি আমাকে এটা বলতে পারলে তো জানো আমি অর্থকে ভালোবাসি। আরাফ ধমকে উঠল, জাস্ট শাট আপ। আমি ভালো করেই জানি তুই অর্থকে ভালোবাসিস নাকি বাসিস না। আমাকে রাগাবি না ইলফা, না হলে অর্থর দেওয়া 2টা চড় তো কিছুই না। আমি তোকে আরো 10টা চড় মারবো। ইলফার একরোখা কণ্ঠে। না, আমি যাব। অর্থকে বলতে হবে কেন ও আমাকে ভালোবাসতে পারবে। আরাফ রাগী গলায় বলে, সেটা জিজ্ঞাসা করে লাভ নাই, কারণ অর্থ ম্যারিড। ইলফার মাথায় যেন বাজ পড়ল। অবাক হয়ে বলে, মানে কি বলছো এসব? তুমি মিথ্যে বলছো ভাই। আমি কোনো মিথ্যা বলছি না। আজ 4 দিন হয়েছে অর্থ বিয়ে করেছে, আর একটু আগে ও অস্থির হয়ে যেই মেয়েটার কাছে বারবার যাচ্ছিল সেই মেয়েটাই ওর বউ, হেমন্তর বেস্ট ফ্রেন্ড। প্লিজ তুই নিজে জেদ ছেড়ে দে। অর্থ তোর কোনো দিনও হবে না, আর এখন তো একেবারে ইম্পসিবল, কারণ এখন প্রাহিকে অর্থ অনেক ভালোবাসে। প্লিজ ইলফা, বাড়িতে চল। মনে রাখ, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভালোবাসা তো একেবারেই না। আর তুই তো অর্থকে ভালোবাসিসনি, ভালোবেসেছিস ওর টাকা আর রূপকে। চল গাড়িতে ওঠ। ইলফা আরাফের কথায় কোনো কিচ্ছু বলল না, চুপচাপ গাড়িতে উঠে বসলো। তবে মনে মনে বলল, অর্থ আমি ছাড়া কারণ না, অর্থ তো আমারই হবে, এ করেই হোক। আমার ওকে চাই। এর মাঝে যে আসবে ওকে মরতে হবে, এই মেয়েটাকেও মরতে হবে। ওর সাহস কি করে হলো আমার অর্থকে ফস্তাবে? হই, আই উইল কিল। ভার্সিটিতে গিয়ে একটা ক্লাস করে ভার্সিটি থেকে চলে এসেছে প্রাহি, হেমন্ত আর ইসি। প্রাহির মন ভালো না দেখে ভার্সিটি থেকে একটু দূরেই একটা পার্ক আছে, সেখানে নিয়ে এসেছে হেমন্ত আর ইসি ওকে। প্রাহির চোখ, গাল, নাক, কান লাল টকটকে হয়ে আছে। মেয়েটা কাঁদছেও না, তবে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছে। তাই তো এই অবস্থা ওর। ইসি প্রাহির এই অবস্থা কেন জিজ্ঞেস করায় হেমন্ত ইসিকে সবটা বলেছে। সব শুনে ইসি কি বলবে ভেবে পাচ্ছে না। এটা স্বাভাবিক, নিজের স্বামীর সাথে এভাবে অন্য একটা নারী জড়িয়ে ধরা অবস্থায় দেখলে প্রতিটা মেয়েরই খারাপ লাগে। তবে প্রাহি একটা ভুল করেছেন, একবার তো অর্থের কথা শুনতে পারতো মেয়েটা। হেমন্ত প্রাহির এমন গুম হয়ে থাকা সহ্য করতে পারছে না। এবার ফুঁসে উঠে বলে, এমন করে আছিস যেন বিয়ের রাতে বাসর ঘর থেকে তোর জামাই একদম ভেগে গেছে। প্রাহির রাগ নিয়ে তাকালো হেমন্তর দিক, ধুম করে ওর পিঠে একটা কিল দিয়ে বলে, আর একটা বাজে কথা বলবি না। তুই কি বুঝবি? হ্যাঁ, বিয়ের 3 দিন হতে না হতেই নিজের জামাইরে অন্য একটা মেয়ে চুইংগামের মতো চিপকে ধরেছিল। সেটা বাসর ঘর থেকে জামাই ভেঙে যাওয়ার দুঃখ থেকে কোনো অংশে কম না। তুই কি বুঝবি? হ্যাঁ। ইসি আর হেমন্ত একে অপরের দিকে তাকালো। এই মেয়েকে এখন বুঝিয়ে লাভ নেই, যার জন্য এমন হয়েছে এখন সেই ওকে সামলাতে পারবে। দুজনে দীর্ঘশ্বাস ফেলে।
প্রাহির মতোই চুপচাপ বসে থাকলো। এছাড়া আর কোনো উপায় নেই যে এখন আর। কি করেছো আজ সারাদিন? হ্যাঁ, ভার্সিটিতে গিয়েও তোমায় পাইনি। এইভাবে আমাকে ইগনোর করার মানে কি প্রাহি? অর্থের রাগী কণ্ঠের প্রশ্ন শুনেও কোনো ভ্রুক্ষেপ করল না প্রাহি। নির্বিকার ভঙ্গিতে ও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অর্থের রাগ যেন এবার আকাশ ছিল। এই মেয়েটার টেনশনে ও সারাদিন অস্থির হয়ে এদিক সেদিক ঘুরে বেরিয়েছে। কোথায় কোথায় খোঁজেনি ওকে। বাসায় এসে জানতে পারে প্রাহি নাকি অনেকক্ষণ আগেই এসেছে বাড়িতে। এসে রুমে গিয়ে ঢুকেছে আর নিচে আসেনি। খাবারের জন্য ডাকলেও খেতে আসেনি। অর্থ সব শুনে দেখে এই মেয়ের ভর সন্ধ্যাবেলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। কিছু জিজ্ঞেস করলেও জবাব দিচ্ছে না। অর্থ প্রাহির এমন মৌনতা সহ্য করতে পারল না। প্রাহির কাঁথা সরিয়ে এক ঝটকায় প্রাহিকে উঠিয়ে বসিয়ে দিল। তারপর দাঁতের দাঁত চিপে বলল, সারাদিন আমাকে পাগল বানিয়ে এখন অভিনয় করা হচ্ছে। সারাদিনে কতবার ফোন দিয়েছি আমি, হ্যাঁ? একটা কল তো রিসিভ করবে না, তা করোনি। কি সমস্যা তোমার, হ্যাঁ? প্রাহি তাকালো না পর্যন্ত অর্থের দিকে, মুখ ঘুরিয়ে রেখেছে। অর্থ এবার রাগ সামলাতে না পেরে প্রাহির মুখ চেপে ধরে ওকে নিজের দিকে ঘোরালো। দাঁত খিচিয়ে বলে, প্রাহি, ভালো হবে না কিন্তু এরকম করলে। কথার জবাব দাও। প্রাহি ব্যথা পাচ্ছিল গালে, তাই ওর রেগে গিয়ে অর্থের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, কেন জবাব দিব আপনার কথার? কিসের কৈফিয়ত দিব? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড প্রাহি। প্রাহিও সমান তালে জেদ নিয়ে বলে, ও হ্যাঁ, এখন তো আপনি আমার হাজবেন্ড। আর সকালবেলা কি অন্য কারো হাজবেন্ড ছিলেন? হ্যাঁ, আপনি আমার হাজবেন্ড হলে আপনাকে অন্য মেয়ে কেন জড়িয়ে ধরবে? হ্যাঁ, কেন জড়িয়ে ধরবে বলুন? খুব ভালো লাগছিল বুঝি ওই মেয়েকে জড়িয়ে ধরা? হ্যাঁ, অর্থ প্রাহির এইসব কথায় ভয়ঙ্কর পরিমাণে রেগে গেল। ধাক্কা দিয়ে প্রাহিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও ঝুঁকে গিয়ে প্রাহির অধরে অধর মিলিয়ে দিল। আকস্মিক এমন করায় প্রাহি কি রিয়াকশন দেবে ভুলে গেছে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, শরীর কাঁপছে ভীষণভাবে, হৃদস্পন্দন থেমে গিয়েছে। মনে হচ্ছে এখনইও মারা যাবে। এটা কি করলো অর্থ? এদিকে প্রথমে রাগের মাথায় চুমু খেলেও এখন সেটা ভালোবাসাময় স্পর্শ রূপান্তরিত হয়েছে। অর্থ চোখ বুজে প্রাহিকে নিজের মনের মতো ভালোবাসে। প্রাহি নিজের চোখ বন্ধ করে ফেলল। বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত এক ফোঁটা জল। কিছুক্ষণ বাদে অর্থ সরে আসলো। নিঃস্বার্থ দৃষ্টিতে তাকালো প্রাহির মুখশ্রীর দিকে। মেয়েটা চোখ বন্ধ করে আছে। অর্থ প্রাহির পাশে শুয়ে প্রাহিকে নিজের বুকে টেনে নিল। রাগ এখন অনেকটা কমে গিয়েছে। অর্থ প্রাহির মাথায় আদুরে স্পর্শ করতে করতে নরম কণ্ঠে বলল, তাকাও প্রাহি আমার দিকে। প্রাহি নিশ্চুপ। অর্থ আবারও বলে, তাকাবে না? কেন আমাকে রাগাও প্রাহি? তুমি জানো রাগের মাথায় আমি অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলি। এই যে তোমাকে কতটা হার্ট করে ফেললাম। চোখ খুলো প্রাহি। আচ্ছা আমি সরি, এবার তাকাও প্রাহি। প্রাহি কোনো সারা শব্দ পাওয়া গেল না, কিন্তু কিয়ৎক্ষণ বাদে বুকের উপর পানির স্পর্শ পেয়ে প্রাহিকে বুকে নিয়েই তড়িঘড়ি করে উঠে বসলো অর্থ। প্রাহির মুখটা দুহাতের আঁচলে নিয়ে দেখে প্রাহি কান্না করছে নিঃশব্দে। এতে অস্থির হয়ে উঠল অর্থ। প্রাহিকে বুকে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলে, এই প্রাহি, কাঁদছো কেন? আমি সরি প্রাহি, প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না প্রাহি। প্রাহি দুহাতে অর্থের পিঠ আঁকড়ে ধরল। প্রাহি আরো মিশে গেল অর্থের বুকের মাঝে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনি সরি কেন বলছেন? প্লিজ অস্থির হবেন না। আমি আপনার কারণে একটুও কষ্ট পাইনি। অর্থ প্রাহিকে আরো ভালোভাবে আঁকড়ে ধরল। নরম গলায় বলে, প্রাহি মাথা উঠিয়ে তাকালো অর্থের দিকে। মায়া ভরা চোখে তাকিয়ে থেকে বলে, আমি আপনার স্ত্রী, আমাকে ছোঁয়ার অধিকার আপনার আছে। এতে এতটা গিলটি ফিল করার কিছুই হয়নি। এভাবে বারবার সরি বলে আমাকে ছোট করবেন না প্লিজ। অর্থ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো প্রাহির দিকে। মেয়েটা কি সুন্দরভাবে সবটা সামলে নিল। অর্থ এবার সিরিয়াস হয়ে বলল, প্রাহি, একটা কথা শুনে রাখ, আমার রাগটা না বড্ড খারাপ। আমার রাগ উঠলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। এই যে সকালবেলা তুমি আমাকে কিছু না বলেই চলে গেলে, এটা কি তুমি ঠিক করেছিলে? আমার ফোনটাও রিসিভ করোনি। আমার কতটা টেনশন হচ্ছিল জানো তুমি? প্রাহি করুণ গলায় বলে, সরি, আর এমন করবো না। আসলে সকালে আপনাকে আর ওই মেয়েকে ওই অবস্থায় দেখে না আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। রাগ উঠেছিল অনেক, তাই তো জলদি চলে গেলাম। না হলে তখন রাগের মাথায় কিছু একটা করে ফেলতাম আমি। এই হেমন্তকে নিয়ে তাড়াতাড়ি সরে আসলাম ওখান থেকে, কারণ আমি জানি আপনি ইচ্ছে করে ওই মেয়েটাকে জড়িয়ে ধরেননি। ওই মেয়েটাই চিপকে ছিল আপনার সাথে। প্রাহির কথায় অর্থ বাঁকা হাসলো। দুষ্টু কণ্ঠে বলে, সকালে তাহলে কি তুমি জেলাস ফিল করেছিলে? প্রাহি থতমত খেয়ে গেল অর্থের কথায়। আমতা আমতা করে বলে, আমি কেন জেলাস হবো আজও? তাহলে রাগ লেগেছিল? বলো বলো। অর্থের খোঁচাখুচিতে প্রাহির রাগ নিয়ে স্বীকার করলো, হ্যাঁ হয়েছি জেলাস। জেলাস কেন হব না? হ্যাঁ, আমার সামনে আমার হাজবেন্ডকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরবে। আমার কি এটা দেখে তাহলে ডান্স করা দরকার ছিল? অর্থ হাসলো পাহির কথায়, বলে, ডান্স করা লাগবে না, আপাতত খাবার খেলেই হবে। দুপুরে তুমি খাওনি, তোমার চক্করে আমিও খাইনি। চলো, নাকি আমাকে অন্য কিছু খাইয়ে পেট ভরিয়ে দেবে?
ওই যে একটু আগে যেটা খেলাম, অবশ্য এতে আমার কোনো সমস্যা নেই, আমি ওটা পেলে তো আরো খুশি হব। অর্থের কথায় প্রায় লজ্জায় লাল হয়ে আসলো। লজ্জায় এদিক ওদিক তাকিয়ে এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। অর্থ হেসে দিল প্রাহির কাণ্ডে। উঠে গিয়ে নিজে থেকে খাবার নিয়ে আসলো। এসে দেখে প্রাহি এখনো বের হয়নি। অর্থ ওয়াশরুমের দরজায় নক করে গম্ভীর কণ্ঠে বলে, প্রাহি, লজ্জা পরে পেও, এখন বের হও, ক্ষুধা পেয়েছে আমার, এসো একসাথে খেয়ে নেই। অর্থের কথায় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রাহি। এখনো মেয়েটা মাথা নিচু করে আছে, লজ্জায় তাকাতে পারছে না অর্থের দিকে। বারবার অর্থ ওকে কিস করেছে, সেটা চোখের সামনে ভেসে উঠছে। অর্থ প্রাহির হাত ধরে নিয়ে বিছানায় বসালো। এরপর দুজনে একসাথে খাবার খেয়ে নিল। সকাল থেকে অস্থির হয়ে আছে হিয়ার মনটা বড্ড ছটফট করছে। সকালের ঘটনার পর ও যখন ওর মা আর কাকিকে ডাকতে গিয়েছিল, এসে দেখে আরাফ আর ইলফা কেউ নেই, অর্থও নেই। হিয়া যে অর্থকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করে, কিন্তু জড়তা আর ভয়ের কারণে আরাফের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। এতে অবশ্য অর্থই ওকে বলেছে যে আরাফ ইলফাকে নিয়ে ওদের বাড়িতে চলে গিয়েছে। সেই থেকে হিয়ার এই অবস্থা। মনটা বড্ড খারাপ ওর। সকালে দুজন একসাথে ঝগড়া করলো, আর এখন কিনা সে নেই। বড্ড ফাঁকা ফাঁকা লাগছে হিয়ার কাছে। কিন্তু কেন এমন লাগছে জানে না ও। আরাফের সাথে কথা বলতে ইচ্ছে করছে ওর। হিয়া দ্রুত পায়ে হেঁটে গেল ওর মার কাছে। মার ফোন থেকে আরাফের নাম্বারটা নিয়ে আসলো। ওর মার কাছে আরাফের নাম্বার আছে। মাঝে মাঝে অর্থকে না পেলে ওর মা আরাফকে ফোন দিত। বাংলাদেশে আর কোরিয়া দুটো নাম্বারই আছে। হিয়া বাংলাদেশের নাম্বারটা নিজের ফোনে উঠিয়ে ওর রুমে চলে আসলো, কিন্তু ফোন দিতে গিয়েও দিচ্ছে না। বিড়বিড় করে বলল, উফ, কি করব ভেবে পাচ্ছি না। ফোন কি দেব নাকি দেব না? দূর, দিয়েই দি, কি আর হবে, খেয়ে তো ফেলবে না আমাকে, তাই না? যেই ভাবা সেই কাজ। হিয়া আরাফকে ফোন করলো। প্রথমবার রিসিভ হলো না, কিন্তু দ্বিতীয়বার ফোনটা কেটে দিল। হিয়ার এতে রাগ লাগলো। ও আবারও নাম্বারটা কল দিতে যাবে, দেখে ওই নাম্বারটার থেকেই ওর ফোনে রিটার্ন কল আসে। হিয়া কাপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আরাফের কণ্ঠ। ম্যাডামের এখন আমার কথা মনে হলো? হিয়া চমকে গেল, আতঙ্কিত গলায় বলে, আপনি জানলেন কিভাবে এটা আমি? আরাফ হাসলো, দুষ্টুমি করে বলে, ইটস ম্যাজিক। তা বলুন ম্যাডাম, কি বলবেন? হিয়ার মন খারাপ হয়ে গেল। সকালের কথা মনে পড়ায় ও অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে না জানিয়ে চলে গেলেন কেন? আরাফ মুস্কি হাসলো। অবশেষে কি পেরেছে হিয়ার মনে অনুভূতি সৃষ্টি করতে। আরাফ বলল, এই জন্যই বুঝি অভিমান হয়েছে? না, আসলে ওই হিয়াকে বলতে না দিয়ে আরাফ আবার বলল, ইলফাকে নিয়ে চলে এসেছি, কারণ ওকে নিয়ে চলে না আসলে অর্থর রাগের মাথায় আরো কিছু করে ফেলতো। সরি তোমাকে না বলে চলে আসার জন্য। তোকে খেয়েছো? হ্যাঁ, আপনি? আমিও। এভাবেই ওদের কথা চলতে লাগলো। কিছু নতুন অনুভূতির সৃষ্টি, একটু ভালোবাসা হলো, আর কিছু মিষ্টি স্মৃতি। এভাবেই হয় প্রেমের সূচনা। তবে কি ওরাও প্রেমে পড়েছে? অর্থ কাউচে বসে বসে ল্যাপটপে নিজের অফিসের কাজ করছে। প্রায়ই স্টাডি টেবিলে পড়ছে। পড়ার মাঝে মাঝেও আর চোখে অর্থের দিকে তাকাতে ভুলছে না সে। কি করে এত লোকটা ল্যাপটপ নিয়ে? আজ দুদিন যাবৎ দেখছে সারাদিন কি যেন করে ল্যাপটপ নিয়ে। ভালো লাগে না প্রাহির এসব। আর দুদিন যাবৎ ভালোভাবে কথাও বলে না অর্থ ওর সাথে। মন খারাপ হলো প্রচুর প্রাহির। এই মন খারাপের কারণে আর পড়ায় মন বসলো না ওর। বই খাতা গুছিয়ে রেখে উঠে চলে গেল বারান্দায়। প্রাহিকে এইভাবে পড়া রেখে উঠে বারান্দায় যেতে দেখে ভ্রু কুঁচকে তাকালো অর্ধ। হলো কি আবার এই মেয়ের? এমন মুখ গোমরা করে রেখেছে কেন? আশ্চর্য। অর্থ ভাবলো হাতের কাজটা শেষ করেই না হয় প্রাহির কাছে যাওয়া যাবে, তাই আবারও কাজে মনোযোগ দিল ও। অর্থর বারান্দায় হাফ রেলিং দেওয়া, বাকি স্লাইডিং গ্লাস। প্রায় স্লাইডিং গ্লাসগুলো একটানে খুলে দিল। স্নিগ্ধ দমকা হাওয়ায় প্রাণ জুড়িয়ে গেল ওর। প্রায় আকাশের দিকে তাকালো। আজ আকাশে চাঁদ তারা কিছুই নেই। আকাশে কালো মেঘের ছড়াছড়ি থেকে হালকা আওয়াজে বিদ্যুৎ চমকাচ্ছে। এই একটু পরে বোধহয় অঝরে নামবে বৃষ্টির ধারা এই ধরণীতে। এই বৃষ্টির দিনে ইরশাদ সাহেব আর প্রাহি কত বৃষ্টিতে ভিজত লুকিয়ে লুকিয়ে, আর রাবিয়া বেগম কত চিল্লাচিল্লি করত। তবে স্বামী আর মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি, নানান পদের ভর্তা আর কষা মাংস করতে ভুলতেন না। সেই দিনগুলোর কথা মনে পড়তেই চোখ ভেড়ে এলো প্রাহির। আজ সকালে মাকে আর বাবার কবরটা দেখে এসেছে ও। মাকে প্রতিদিন দুবেলা দেখতে যায় ভার্সিটি যাওয়ার আসার পথে, আর বাবার কবরটা দুদিন পর পর যায় দেখতে। ওনাদের না দেখলে যে প্রাহির মন ভালো থাকে না। তবে প্রাহি সিদ্ধান্ত নিয়েছে ওর মা বাবার এই করুণ পরিণতি করার পেছনে যেই থাকুক তাকে কঠোর শাস্তি দেবে প্রাহি। পুলিশ তো এটা অ্যাক্সিডেন্ট কেস বলে ধামাচাপা দিয়ে দিয়েছে, কিন্তু প্রাহি আসল সত্যিটা ট্রেনিং হিস্ট্রি বের করে আনবে সবার সামনে। এতে ওর যা করার লাগে ও করবে, শুধু সময়ের অপেক্ষা। ভাবনার মাঝেই হুট করে প্রাহির ফোনে একটা মেসেজ আসলো।
প্রাহির মেসেজের আওয়াজ পেয়ে সেটা ওপেন করতেই যেন হাজার ভোল্টের ঝটকা খেল। সেদিন আমাকে অপমান করার শাস্তিটা কেমন হলো জান? আমার স্পর্শ ভালো লাগে না তাই না? অথচ একই সাথে আপন দুই ভাইয়ের সাথে তো ঠিকই ফষ্টি নষ্টি করতে পারিস। সেদিন আমাকে এইভাবে সবার সামনে অপমান করার শাস্তি হিসেবে তুই হারিয়েছিস তোর বাবাকে। মাও এক প্রকার থেকেও নেই। এইবার ওই শিকদার বাড়ির লোকদের পালা। তিলে তিলে মারবো এক একটা। পারলে আমাকে আটকে দেখা। আমি নিজেই সব স্বীকার করলাম। দেখি তুই কি করতে পারিস। শুনলাম বিয়েও নাকি করে ফেলেছিস। তা কি শুধু ওই অর্থের সাথেই শুয়েছিস নাকি হেমন্তের কাছেও গিয়েছিস? শোন না, আমার কাছে এক রাত কাটাতে চলে আসিস। আমি কিন্তু খুব ভালোভাবে স্যাটিসফাইড করব। বি রেডি প্রাহি, বি রেডি। মেসেজটা পড়েই প্রাহির সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। জয়ের এত নোংরা কথা শুনে গা গুলিয়ে আসলো প্রাহির। নিজের আপন ভাইয়ের থেকে বেশি হেমন্তকে নিয়ে এসব বাজে কথা আর সহ্য করতে পারলো না। মুখে হাত চেপে এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। বেসিনের সামনে যেতেই বমি করে দিল প্রাহি। শেষ হতেই চোখে মুখে পানি ছিটা দিয়ে সেখানে বসে পড়ল প্রাহি। হাতের চাপ লেগে ঝর্ণা চালু হয়ে ভিজিয়ে দিল ওর সারা শরীর। কি করলো এটা জয়? তার মানে এসব কিছুর পেছনে ওই জয় ছিল। সেদিনের অপমানের কারণে শয়তানটা ওর পুরো পৃথিবী কেড়ে নিল। এখন যখন আবার একটু সুখের খোঁজ করতে নেমেছে প্রাহি, কুকুরটা সেখানেও ওর নজর দিয়ে ফেলেছে। না, প্রাহি আর কাউকে হারাতে পারবে না। ওই জয়কে এর প্রাপ্য শাস্তি দিতেই হবে। কুকুরের থেকেও নিকৃষ্ট ওই লোকটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এদিকে প্রাহিকে বারান্দা থেকে ওইভাবে দৌড়ে ওয়াশরুমে ছুটে যেতে দেখে ভয় পেয়ে যায় অর্ধব। প্রাহির পিছু পিছু যেতে নিলেই প্রাহি ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে বমি করার শব্দ পেতেই যেন ভয়টা আরো কয়েকশো গুণ বেড়ে গেল ওর। ওয়াশরুমের দরজা বারবার ধাক্কাতে ধাক্কাতে বলছে, প্রাহি কি হয়েছে তোমার? দরজা খুলো, দরজা খুলো প্রাহি। আমি কিন্তু না হলে দরজা ভেঙে ফেলবো। প্রাহি শুনছো তুমি? প্রাহির গায়ে এক ফোঁটা শক্তি নেই যে ও উঠে দরজা খুলে দেবে। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে। প্রাহি খানিকটা জোর প্রয়োগ করেই বলল, ভেঙে ফেলুন। প্রাহির জবাব শুনে ভ্রু কুঁচকে ফেলল অর্ধব। তবে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে ড্রয়ার থেকে দরজার চাবি এনে দরজা খুলে ফেলল। দরজা খুলতেই অর্থ অবাক। ঝর্ণার পানিতে প্রাহির শরীর ভিজে একাকার। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে অর্থের দিকে। অর্থ তাড়াতাড়ি ঝর্ণাটা অফ করে দিয়ে প্রাহির কাছে গেল। তারপর একটানে প্রাহিকে বুকে জড়িয়ে নিল। প্রাহি ধীর কণ্ঠে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলুন অর্থ, আমার প্রচুর শীত করছে। অর্থ আর 1 মিনিটও অপেক্ষা করলো না। কথাটা শোনার সাথে সাথে প্রাহিকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। প্রাহিকে বিছানায় শুইয়ে দিল। মেয়েটাকে শুকনো কাপড় পরাতে হবে, কিন্তু কিভাবে? এত রাতে কেউ তো সজাগ নেই। হিয়াকে ডাকলে পাবে বোধ হয়। ও তো অনেক রাত পর্যন্ত স্টাডি করে। অর্থ প্রাহির নিস্তেজ শরীরটার দিকে তাকালো, নরম কণ্ঠে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি হিয়াকে ডেকে আসছি। তোমাকে শুকনো কাপড় পরাতে হবে। অর্থ যেতে নিলেই প্রাহি অর্থের হাত ধরে আটকে দিল। দুর্বল কণ্ঠে বলে, ওকে ডাকার দরকার নেই, আপনি আমার কাপড়গুলো এনে দিন, আমি নিজে চেঞ্জ করে নিতে পারবো। অর্থ চিন্তিত স্বরে বলে, কিন্তু তুমি তো সামান্য উঠতেও পারছো না। তোমার শরীরটা দুর্বল প্রাহি। আমি হিয়াকে ডেকে নিয়ে আসছি, কিচ্ছু হবে না। লাগবে না বললাম না, আপনি এনে দিন, আমি পারবো। প্রাহির জেদের কাছে হার মেনে প্রাহির কাপড় এনে দিল ওকে। প্রাহির গালে হাত রেখে বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি গিয়ে তোমার জন্য একটু গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসছি। ওকে? প্রাহি ঘড়ির দিকে তাকালো। রাত 12টা বাজে। এত রাতে অর্থ ওর জন্য কিচেনে যাবে? না, এটা হবে না। প্রাহি দুর্বল হাসলো, বলে, তার দরকার নেই, একটু ঘুমালেই আমি ঠিক হয়ে যাব। আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন? অর্থ রেগে গেল। প্রাহির কথায় ধমকে বলে, সেটা তোমার থেকে জিজ্ঞেস করে নেবো না নিশ্চয়ই। আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি ভালো মন্দ তোমার থেকে ভালো বুঝি। চুপচাপ চেঞ্জ করে দাও, আমাকে রাগিও না। অর্থ ধূপধাপ শব্দ করে চলে গেল। প্রাহি মলিন হাসলো। তারপর জামা কাপড় চেঞ্জ করে নিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এত রাতে ভেজার কারণে জ্বর আসছে বোধ হয় ওর। প্রচন্ড শীত করছে। আরেকটা কম্বল হলে ভালো ছিল, কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি নেই ওর মাঝে। অনেক কষ্টে কাপড়গুলো চেঞ্জ করেছে ও। এদিকে অর্থ স্যুপ বানিয়ে নিয়ে এসে দেখে প্রাহি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। বিছানার কিনারে ফ্লোরে ওর জামা কাপড় পরে আছে। অর্থ স্যুপটা টি টেবিলে রেখে জামা কাপড়গুলো উঠিয়ে বাস্কেটে রেখে দিল। তারপর প্রাহির কাছে বসে ওর গা থেকে কম্বল সরাতেই প্রাহি কেঁপে উঠল। সাথে সাথে কম্বল টেনে ধরে আবারও গায়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। শীতে ওর কান্না চলে আসে। এমনিতেই মন ভালো না ওর। প্রাহি কন্দন স্বরে বলে, শীত করছে, কম্বলটা ছাড়ুন প্লিজ। প্রাহির কথায় অর্থ ভ্রু কুঁচকাল। প্রাহির কাছে এগিয়ে গিয়ে ওর কপালে হাত রাখলো। যা ভেবেছে তাই। এত রাতে ভেজার কারণে জ্বর এসে পড়েছে, কিন্তু এতটাও না, হালকা গরম শরীরটা।
অর্থ প্রায়কে ভালোভাবে কম্বল পেঁচিয়ে দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসলো, তারপর যত্ন সহকারে স্যুপ খাইয়ে দিল। খাওয়া শেষে মেডিসিন দিতেও ভুলল না। প্রায়ই খাওয়া শেষ করে ধূপ করে শুয়ে পড়ল। অর্থ উঠে গিয়ে ফ্রেশ হয়ে রুমের লাইট নিভিয়ে নিজেও প্রাহির পাশে এসে শুয়ে পড়ল। প্রাহির শরীরের সাথে হাত লাগাতেই বুঝতে পারে প্রাহি কাঁপছে। অর্থ ডাকলো, রাহি, ঘুমিয়েছো? প্রাহি অর্থের দিকে ফিরল, নিভু নিভু চোখে তাকিয়ে থেকে বোঝালো যে ও এখনো জেগে আছে। অর্থ দুহাত মেলে দিয়ে আদুরে কণ্ঠে বলে, শীত করছে তোমার অনেক, আমার বুকে এসে শুয়ে পড়ো, শীত কম লাগবে। কথাটা বলতে দেরি প্রাহির অর্থের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। অর্থের শরীরে উষ্ণতা পেয়ে প্রাহির একেবারে অর্থের বুকের সাথে ভেজা বিড়ালের মতো লেপ্টে রইল। অর্থ হাসল, আদুরেভাবে প্রাহির মাথায় হাত বুলাতে লাগলো। কিছুক্ষণের মাঝে প্রাহি ঘুমিয়ে পড়ল। অর্থের চোখেও ঘুম নেই। প্রাহির জন্য ওর চিন্তা হচ্ছে, মেয়েটা তো ঠিকই ছিল, হঠাৎ এমন কি হলো যে ও এতটা অসুস্থ হয়ে পড়ল? না, এভাবে ভাবলে হবে না। কাল সকালে প্রাহি ঘুম থেকে উঠতেই ওকে সবটা জিজ্ঞেস করতে হবে, না হলে ওর শান্তি নেই। অর্থ তাকালো আবারও প্রাহির দিকে। মায়াবী এই মুখটার দিকে একবার তাকালে শুধু তাকিয়েই থাকতে মন চায়। অর্থ প্রাহির গালে আর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে নিজেও প্রাহিকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টায় লেগে পড়ল। সকালে ঘুম ভাঙতেই নিবু নিবু চোখে তাকালো প্রাহি, দেখে অর্থ ওর মাথার কাছে বসে আছে আর ক্রমাগত ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আরেক হাত দিয়ে ল্যাপটপে কাজ করছে। সকাল সকাল বিরক্ত হলো প্রাহি। সারাদিন কি এত কাজ করে লোকটা? হালকা রাগ নিয়ে প্রাহি বলে, সারাদিন কি করেন এত ল্যাপটপে? এত কাজ আপনার? প্রাহির কথায় চমকে যায় অর্থ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ল্যাপটপ অফ করে প্রাহির পাশে আবারও শুয়ে পড়ল। প্রাহি নিজের প্রশ্নের জবাব না পেয়ে আবারও জিজ্ঞেস করে, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আর এত সকালে উঠেই ল্যাপটপ নিয়ে শুরু হয়ে গিয়েছেন, মাত্র 6:45 বাজে। অর্থ প্রাহির ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, এখন কেমন লাগছে তোমার শরীর? প্রাহি চোখ মুখ কুঁচকে ফেললো, তেজি কণ্ঠে বলে, আমি কিছু জিজ্ঞেস করেছিলাম আপনাকে, আপনি আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো আমারই প্রশ্ন করছেন, এটা কি ঠিক? অর্থ মুচকি হাসলো। প্রাহি যে রেগে গিয়েছে তা আর বুঝতে বাকি নেই, তাই এইবার সরাসরি উত্তর দেয়, কোরিয়ার বিজনেসটা বাংলাদেশেই সেটেল করে নেব প্ল্যান করছি, কারণ আর বিদেশে থাকতে ভালো লাগে না। আগে তো বউ ছিল না, টেনশন ছিল না, এখন বউ আছে, কদিন পর বাচ্চাও হবে, তাদের ছাড়া কি আর এত দূরে থাকা যায়? তাই এত দিন রাত লাগিয়ে কাজ করছি। তা এখন বলো, তোমার শরীরটা কেমন? এইভাবে অর্থর কদিন পর বাচ্চাও হবে। কথাটা বলতে শুনে লজ্জা পেল প্রাহি, আমতা আমতা করে বলে, ঠিক আছে, আমি এখন একটু শরীর দুর্বল লাগছে শুধু। হঠাৎই অর্থ ওর মুখশ্রী বেজায় গম্ভীর করে নিল, অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কাল কি হয়েছিল প্রাহি, আমাকে বলো, কেন তুমি হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লে? গিভ মি দ্য আনসার, কোনো ভনিতা করবে না। প্রাহি ভয় পেল অর্থের এমন শীতল কণ্ঠস্বর শুনে। ও তো এমনিতেও বলে দিত অর্থকে, কালই বলতো, শুধু একটু অসুস্থ হয়ে পড়ার কারণে বলতে পারেনি। প্রাহি মুখ ফোলালো, এইভাবে বলার কি আছে, আজব, ভালোভাবে বললেই তো হতো। প্রাহি গোমরা মুখে বিছানার পাশে ওর মোবাইল খুঁজতে লাগলো। পরক্ষণে মনে পড়লো ওর ফোন তো কাল ব্যালকনিতেই ফেলে দিয়ে আসছিল প্রাহির ভাবনার মাঝে অর্থ ওর দিকে ওর ফোন এগিয়ে দিল। প্রাহি ভরকে গিয়েও নিজেকে সামলে নিল, ছোট্ট কণ্ঠে বলে, থ্যাংক ইউ। তারপর নিজের ফোনে কাল জয়ের করা মেসেজটা এনে অর্থের দিকে ফোনটা এগিয়ে দেয়। অর্থ ভ্রুকুসকে প্রাহির হাত থেকে ফোনটা নিয়ে পুরোটা মেসেজ পড়তে লাগলো। আস্তে আস্তে রাগে অর্থের চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ জোড়া লাল হয়ে গিয়েছে, মুখশ্রীটাও লাল হয়ে আসছে। রাগে ফোনটা আছাড় মারতে নিলেই প্রাহি জলদি অর্থের হাত ধরে ফেলে, আটকে উঠে বলে, আরে কি করছেন? রাগ হয়েছে তো আবার ফোন ভাগ থেকে যাচ্ছেন কেন? অর্থ দাঁড়িয়ে গিয়ে পাশে রাখা ফুলদানিটা এক আছাড়ে ভেঙে চিৎকার করে বলে, How dare he to text my wife in such filthy language? আমি ওই জানোয়ারকে পেলে ওর শরীরকে এত এত টুকরো করবো যে ওর শরীরে কোনো অংশ কুকুর বিড়ালও খুঁজে পাবে না। প্রাহি অনেকটা ভয় পেয়ে গেছে। অর্থের এমন রাগ দেখে ভয় মিশ্রিত কাপা কণ্ঠে প্রাহি বলে, আপনি এতটা রাখবেন না প্লিজ, একটু শান্ত হন। এভাবে রাগ করলে কি সব ঠিক হয়ে যাবে? Go to hell with that! অর্থ চিৎকার করে বলে। অর্থ রাগে কাঁপতে কাঁপতে কাকে যেন ফোন করলো। ফোন রিসিভ হতেই দাঁতে দাঁত চিপে বলল, এই জয়ের খোঁজ নেওয়ার জন্য তোমাদের বলেছিলাম না? এতদিন লাগে তোমাদের? ওই জানোয়ারটা আজাদ হয়ে ঘুরছে, আবার আমার বউকে থ্রেট দিচ্ছে। ওই কুকুরের বাচ্চাকে জলদি খুঁজে বের করো, না হলে তোমাদের 1 টাকাও আমি আস্ত রাখবো না। গট ইট? অর্থ নিজের চুল খামচে ধরে পিছনে ফিরে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। সব ধ্বংস করে দিতে পারলে বুঝি ওর রাগটা কমতো। এদিকে অর্থের এহেন রূপ দেখে প্রাহির অন্তরাত্মা লাফাচ্ছে। প্রাহি আস্তে করে বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে
অর্থকে পিছন হতে জড়িয়ে ধরলো। এদিকে বুকে কারো নরম হাতের ছোঁয়া আর পিঠের উপর কারো অস্তিত্ব অনুভব করল অর্থ। বুঝতে একটু অসুবিধা হলো না যে ওটা প্রাহী। অর্থ প্রাহীর হাত ধরে এক টানে প্রাহীকে ওর সামনে এনে ওর প্রাহীর কোমরে হাত রেখে প্রাহীকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। প্রাহীর এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিল। মেয়েটাকে বুকে নিয়ে এখন রাগটা অনেকখানি কমেছে। অর্থের হাত প্রাহীর সারা মুখশ্রীতে বিচরণ করতে লাগলো। প্রাহীর চোখ বুজে নিল। হঠাৎ অর্থের হাতের ছোঁয়া ওর ঠোঁটে অনুভব করতেই কেঁপে উঠল প্রাহীর। অর্থ প্রাহীর ঠোঁটে ক্রমাগত আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে আর বারবার শুকনো গলায় ঢোক গিয়েছে। নিজেকে সামলানোর বড় কষ্ট হয়ে পড়ছে। আচ্ছা, এত কষ্ট কেন করবে ও? মেয়েটা তো ওর স্ত্রী, ওকে ছুঁয়ে দেওয়ার ভালোবাসার পুরো অধিকার আছে ওর। একটু না হয় বেহায়া হবে, ওর তাতে ক্ষতি কি? ভালোবাসতে তো আর কোনো মানা নেই, তাই না? অর্থ ধীর কণ্ঠে বলে। প্রাহের শ্বাস প্রশ্বাসের গতি বেড়েছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, তোমার ওই ঠোঁট জোড়ার একটুখানি ছোঁয়া পেতে দিবে আমার এই তৃষ্ণার্থ ঠোঁট জোড়াতে? প্রাহি কিছু বলল না। লজ্জায় ওর কথাগুলো গলাতেই আটকে আছে। ও নিজেও তো চায় অর্থ একটু কাছে পেতে। একটু না, অর্থকে ও পুরোটাই চায়। কিন্তু কিভাবে নিজের মনের কথা বলবে অর্থকে? ও তো লজ্জায় মরেই যাবে। প্রাহি অর্থের টি শার্টের কলার ধরে অর্থের সাথে আরেকটু মিশে গেল। পা দুটো উঁচু করে অর্থের গলা জড়িয়ে ধরল। অর্থ এতে বুঝে ফেলেছে সব, তাই আর এক মুহূর্ত দেরি না করে ডুব দেয় নিজের প্রিয়তমার স্ত্রীর উষ্ট্র জোড়ায়। প্রাহি অর্থের ঘাড় শক্ত করে চেপে ধরেছে। ও নিজেও আস্তে আস্তে অর্থের ভালোবাসার স্পর্শে সাড়া দিতে লাগলো। অর্থ প্রাহির কামিজের ভেতর দিয়ে ওর পেটে নিজের হাত স্পর্শ দিতে লাগলো। এতে যেন প্রাহির সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। থরথর করে কাঁপতে লাগলো ওর পুরো দেহ। অর্থ যেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। উন্মাদ হয়ে প্রাহিকে চুমু খাচ্ছে অর্থ। প্রাহির যেন শ্বাস নেওয়া কষ্ট হয়ে পড়েছে। আর কতক্ষণ এইভাবে চললে ও দম আটকে মারা যাবে। প্রাহি জোর করে নিজেকে ছাড়িয়ে নিল অর্থের থেকে। দৌড়ে বারান্দায় চলে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অর্থ আস্তে আস্তে প্রাহির পেছন পেছন গেল। তারপর আলতো করে প্রাহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। প্রাহির চুলগুলো এক পাশে এনে প্রাহির কানে ঠোঁট ছোঁয়ালো। তারপর প্রাহির ঘাড়ে গভীরভাবে নিজের ঠোঁটের আবেশ দিতে লাগলো ছোট ছোট করে। প্রাহির চোখ বুজে অর্থের ভালোবাসাগুলো উপভোগ করছিল। কিয়ৎক্ষণ পর নেশাক্ত কণ্ঠে বলে, আমি সরি প্রাহি, তোমাকে আমি এভাবে হার্ট করতে চাইনি। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। প্রাহির সাথে সাথে ঘুরে গিয়ে অর্থকে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলে, এভাবে বলবেন না। আমি কিন্তু আগেও একবার বলেছি, এখনো বলছি, আমি আপনার স্ত্রী। আপনি আমাকে যেভাবে মন চায় ভালোবাসতে পারবেন, এটা আপনার অধিকার। আমি আমার স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করব, এটা সাধ্য নেই আমার। আমি গুনাহগার হতে চাই না নিজের স্বামীকে কষ্ট দিয়ে। অর্থ তৃপ্তির শ্বাস নিল। এই মেয়েটাকে নিজের স্ত্রী করে কোনো ভুল করেনি অর্থ। এই মেয়েটাই ওর জন্য ওর পারফেক্ট জীবন সঙ্গিনী। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল, সাথে হেমন্তর কণ্ঠ। রাহি, কিরে এখনো উঠিসনি? ভার্সিটি যাবি না? আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, জলদি উঠে রেডি হ, আমি গেলাম। প্রাহি ধীর কণ্ঠে জবাব দেয়, আচ্ছা যা তুই, আমি আসছি। অর্থ প্রাহিকে এখনো জড়িয়ে ধরে আছে। সেভাবে থেকেই বলে, তুমি যেতে পারবে ভার্সিটি? আর ইউ শিওর? প্রাহি মিষ্টি হাসলো, বলল, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। চলুন ফ্রেশ হয়ে নি, ক্লাস মিস করা যাবে না। অর্থও হাসলো। দুজনে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে অর্থপ্রাহীকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। হেমন্ত বাইক নিয়ে গিয়েছে। ও ইশিকে পিক আপ করে নিয়ে একেবারে আসবে ভার্সিটিতে। যার যার উদ্দেশ্যে শেষে চলে গেল। প্রতিদিন আর এইসব নোংরামি দেখতে ভালো লাগে না। পাড়া প্রতিবেশীরা সবাই ছিছি করছেন। সারাদিন ছেলেদের সাথে নোংরামি করে বেড়ায়, আর মান ইজ্জত আমাদের যায়। বড় মামির এমন কথায় ইশির চোখ গরম করে তাকালো। রাগটা মাথা চাড়া দিয়ে উঠেছে। ইশির চিৎকার করে বলে, অনেক হচ্ছে কিসের নোংরামি? হ্যাঁ, হেমন্ত আমার ফ্রেন্ড, ও আমাকে রোজ ভার্সিটি নিয়ে দিয়ে আসে, এটাই কি নোংরামি হয়? তাহলে তোমার মেয়েটা কি বলবে? হ্যাঁ, তোমার মেয়ে যে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে এসেছে, তারপর তো সেই বাচ্চা নষ্ট করে দিয়ে অন্য ছেলের সাথে বিয়ে দিলে। বিয়ের 2 মাস যেতে না যেতেই আবার আগের প্রেমিকের সাথে ভেগে গেল। তাতে তোমাদের মান ইজ্জত যায়নি? হ্যাঁ, আর ছোট মামি, তোমার ছেলে যে একটা মেয়েকে ধর্ষণ করে সেই কেসে 7 বছর যাবৎ জেল খাটছে, এতে তোমাদের মান ইজ্জত যায়নি? হ্যাঁ, আমার এতটুকুতেই তোমাদের এত সমস্যা? ওকে ফাইন, মামারা সন্ধ্যায় আসলেই আমি মামাদের বলবো কাল থেকে আমি হোস্টেলে থাকবো। বাবাকে বলবো আমার খরচপাতির টাকা যেন সব এখন থেকে আমাকেই দেওয়া হয়। তোমরা থেকো তোমাদের মতো। এই বলে ইশি হন হন করে বাড়ি থেকে বের হয়ে আসলো। বাহিরে এসে দেখে হেমন্ত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ইশি ধূপ করে ওর পিছনে বসে পড়লো। হেমন্ত সব শুনেছে বাহির থেকে। তারপরেও বলল, কি হয়েছে? কোন মুখ লটকে আছিস কেন? ইশি ধমকে হেমন্তকে বলে, তো সব শুনতে হবে, জলদি বাইক স্টার্ট দে।
ভার্সিটি যেতে লেট হবে। হেমন্ত দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিল। আসলে অনেক দেরি হয়ে গেছে। প্রায় কয়েকবার ফোন দিয়ে ফেলেছে। অসহ্য সব। ইসির জন্য ওর বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। মেয়েটার এত কষ্ট ও একদম সহ্য করতে পারে না। কবে যে ওকে নিজের করে নিয়ে আসবে ওর কাছে। ফাইনাল এক্সামটা শেষ হওয়ার অপেক্ষায় আছে শুধু। তারপরে ইসিকে বিয়ে করে নেবে ও, আর অপেক্ষা করবে না। ভার্সিটি পৌঁছাতেই হেমন্ত আর ইসি দেখে প্রায় বড় বটগাছটার নিচে বসে আছেন। ওরা সেদিকেই এগিয়ে গেল। ওদের দেখে প্রায় রাগী গলায় বলে, আমি গিয়ে আম্মুকেও দেখে আসলাম, তারপর ভার্সিটি আসলাম, আর তোদের এত দেরি কেন? হেমন্ত টিপ্পনি কেটে বলে, এই পেতনিটারই তো দেরি হয়েছে। আটা ময়দা মেখে পেতনি থেকে একদম মানুষ হতে সময় লাগে না বল? ইসির দাঁত খিচিয়ে তাকালো হেমন্তর দিকে। তেজ নিয়ে বলে, রাগাবি না হেমন্ত, এমনিতে মন মেজাজ ভালো না, আমি গেলাম ক্লাসে। ইসি হনহনিয়ে ক্লাসে চলে গেল। প্রাহি বুঝলো না ইসির এত রাগ কেন। তাই ও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো হেমন্তর দিকে। হেমন্ত সেটা বুঝতে পেরে নিজেই বলল, রেগুলার যা হয় ওই ওর মামিদের ওইসব আজে বাজে কথা। প্রাহি দীর্ঘশ্বাস ফেলল। বাবা মা না থাকলে নিজেকে কতটা অসহায় মনে হয় তা এখনো খুব ভালোভাবেই জানে। তবুও তো ও কপাল গুনে এত ভালো একটা পরিবার পেয়েছে। কিন্তু ইসির তো তাও নেই। ওই মেয়েটা দিন দিন ঢুকরে ঢুকরে কষ্ট পাচ্ছে। এই হেমন্ত যে কবে ওর মনের কথা বলবে। প্রাহি এবার রাগে কটমট করে বলে, তুই কবে ওকে প্রপোজ করবি কুত্তা একটা? হেমন্ত মুখ লটকিয়ে বলে, আমি কি করব বল? অনেক চেষ্টা করি বলার, একটু ভয় হয় ও যদি রাগ করে আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট করে দেয়। গাধা, এত ভয় পেলে হয়? ওর চোখের দিকে তাকাবি, নিজের মনের সব আবেগ ভালোবাসা ঢেলে দিবি যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে তুই কেন বলতে পারছিস না যে তুই ভাইকে ভালোবাসিস বিগত 7 বছর যাবত? হেমন্তের কথায় চমকে তাকায় প্রাহি। বিস্ময় চোখ বড় বড় করে হা করে তাকিয়ে রইল হেমন্তর দিকে। উতলিয়ে বলল, তুই তুই কিভাবে মারি? হেমন্ত হাসলো। প্রাহির মাথায় হাত রেখে বলে, আমার বেস্ট ফ্রেন্ড আমারই ভাইকে ভালোবাসে, সেটা আমি কিভাবে জানবো না বল? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ওর মনের কথা সব জানা এটা আমার ব্যাপার না কোনো, ঠিক আছে? তুই যে আমার ভাইয়ের ছবি তোর ব্যাগে নিয়ে ঘুরতি, ওকে নিয়ে নিজের ডায়েরিতে অসংখ্য ভালোবাসাময় বাক্য লিখতি, তুই যা যা করছস, তুই কি মনে করছস যে তুই একাই বুঝিস? আমি এসব জানবো না? এতটা হালু বলু না আমি, ঠিক আছে? তুই আমাকে হয়তো বেস্ট ফ্রেন্ড মানিস না, তাই আমাকে কিছুই বলিস না, কিন্তু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন, আমার ভাবি, তাই আমি সবটা তুই না বলতে জেনে নিয়েছি। প্রাহির নিজেকে অপরাধী মনে হলো অনেক। হেমন্ত কি অনেক কষ্ট পেয়েছে ওর লুকানো এই কথা? প্রাহি ধরা গলায় বলল, এভাবে বলিস না হেমন্ত, তুই আমার ভাই হোস, তোর থেকে আজ অব্দি কিচ্ছু লুকাইনি আমি। শুধু এই কথাটা ছাড়, বিশেষ করে আমি যদি ওনাকে ভালো না বেশি অন্য কাউকে ভালোবাসতাম, আমি নির্দ্বিধায় তোকে সবটা বলে দিতাম। কিন্তু তোর ভাইকে ভালোবাসি এই কথাটা আমি কিভাবে তোকে বলবো বল? আমার ভয় হতো যদি তুই আমার খারাপ করে করিস, যদি আমার বন্ধুত্ব শেষ করে দিস আমার সাথে। এই ভয়ে আমি বলিনি। প্লিজ তুই কষ্ট পাস না প্লিজ। হেমন্ত বুঝলো আর একটু হলেই প্রাহি কেঁদে দেবে। তাই ও জলদি প্রাহিকে বলল, ধুর বোকা, আমি তোকে এইভাবেই বলছিলাম তোর রিয়েকশনটা দেখানোর জন্য। প্লিজ মন খারাপ করিস না। আমি জানি তুই আমার থেকে এটা লুকিয়েছিস, কারণ ছাড়া আর এটা করিসনি। এখন মন খারাপ ছাড়, ক্লাসে চল, গিয়ে দেখি যে ওই ভূতনিটা কি করছে। আমাদের তো আবার ওটার মন ভালো করতে হবে। প্রাহি হেসে দিল হেমন্তর কথায়। হেমন্তর মতো একটা ফ্রেন্ড থেকে বেশি ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর প্রাহি অনেক সৌভাগ্যবতী যে ও হেমন্তর মতো এক বন্ধু পেয়েছে। আর এখন তো ও দেবরও হয় প্রাহির। প্রাহি হাসি মুখে চলে গেল হেমন্তর সাথে। অর্থ অফিসে কাজ করছে। এমন টাইমে ওর পিয়ে এসে বলে, আর একজন আপনার সাথে দেখা করতে চাইছেন, খুব আর্জেন্ট নাকি এটা? অর্থ ভ্রু কুঁচকে ফেললো। এমন টাইমে ওর সাথে কেই বা দেখা করতে চাইবে, তাও আবার এমন জোরে? অর্থ গম্ভীর কণ্ঠে বলে, নাম বলেছে কে সে? না স্যার, বলছে আপনি নাকি ওনাকে চিনেন খুব ভালোভাবে। অর্থ এত আর মাথা ঘামালো না। ওর পিয়েকে বলল তাকে ভিতরে আসতে দিতে। অর্থ আবারও কাজে ব্যস্ত হয়ে পড়লো। হঠাৎ কেউ এসে বলে, অর্থ ভ্রু কুঁচকে তাকালো। পরক্ষণের রাগে জল শক্ত হয়ে আসলো। দাঁতে দাঁত চেপে বলল, তুমি আবার এখানে কেন এসেছো? সেদিনের মালটা কম হয়ে গিয়েছে? আর আরাফ কোথায়? ও থাকতে তুমি এখানে কি করে আসলে? ইলফা বাঁকা হেসে বলে, ও কাম অন অর্থ, ওর কি সেরকম ক্ষমতা আছে যে ও আমাকে আটকে রাখবে? অর্থ রাগে কাঁপতে কাঁপতে বলে, আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলার আগে তুমি এখান থেকে চলে যাও, না হলে ভালো হবে না কিন্তু। ইলফা উঠে দাঁড়ালো চিৎকার করে বলে, যাবো না। কি করবে তুমি? এমন কেন অর্থ? বিগত কয়েকটা বছর ধরে আমি তোমার পিছন পিছন ঘুরছি। আমাকে তুমি কি একটু ভালোবাসতে পারতে না? আর 2 দিনের ওই মেয়েটাকে দেখার পলকেই তুমি বিয়েও করে নিলে। কি আছে ওই মেয়ের মাঝে? হ্যাঁ,
যা আমার মাঝে নেই। অর্থের রাগে মুখশ্রী লাল হয়ে গিয়েছে। পারলে এখনই ইলফাকে এখনই গলা টিপে মেরে ফেলতো ও। অর্থ হিংস্র দৃষ্টিতে তাকালো ইলফার দিকে, চিবিয়ে বলে, গেট লস্ট ফ্রম হিয়ার। আমার স্ত্রীর কি আছে না আছে সেটা অন্তত তোর মতো চরিত্রহীন কোনো মেয়েকে আমি বলতে যাবো না। বের হয়ে যা। আরিফ, আরিফ, এই মেয়েকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দাও। আরিফ অর্থের পিএ ও কয়েকজন মহিলা স্টাফদের নিয়ে এসে ইলফাকে জোর করে অফিস থেকে বের করে দিল। ইলফা যেতে যেতে বলে গেল, কাজটা একদম ঠিক করলে না অর্থ। এর জন্য অনেক পস্তাতে হবে, অনেক অনেক ভয়ঙ্কর হবে এরপরই। বের করে দাও একে, জলদি। অর্থের ভয়ঙ্কর চিৎকারে স্টাফরা ইলফাকে দ্রুত অফিস থেকে বের করে দিল। অর্থ রাগ সামলাতে না পেরে মাথা চেপে ধরে বসে রইল। এসব ঝামেলা আর ভালো লাগে না ওর। একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না ও। নিজের জন্য না, প্রাহির জন্য অনেক ভয় হয় ওর। যদি মেয়েটার কিছু হয়ে যায়, অর্থ পাগল হয়ে যাবে, একদম পাগল হয়ে যাবে। এসব কিছু শেষ করতে হবে যত দ্রুত সম্ভব, যে করেই হোক। প্রাহি মন খারাপ করে বারান্দার দোলনায় বসে আছে। ওর মনের আকাশে মেঘ জমেছে, তাও কারোর জন্য জমেছে, অর্থের জন্য। লোকটা হুটহাট এমন গম্ভীর মুখ করে রাখে যে ভয় প্রাহি কারণটাও জিজ্ঞেস করতে পারে না। এমন কেন লোকটা? উনি যদি কিছু নিয়ে চিন্তা করে তাহলে তো প্রাহিকে বলতে পারে, তাই না? এমন তো না যে প্রাহি লোকটার দূরের কেউ। প্রাহি অর্থের স্ত্রী, আর স্ত্রীর কাছে তার স্বামী সকল কথা শেয়ার করবে, আর স্ত্রীও একই কাজ করবে। তাহলে না দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারবে। কিন্তু না, এই লোক তো প্রাহিকে কিচ্ছু বলেই না। যত সম্ভব গোমরমুখ গন্ডার একটা। মনে মনে অর্থকে গালি দিতে লাগলো প্রাহি। প্রাহির মন খারাপ, কারণ আজ ভার্সিটির ছুটির পর ওরা এরশাদ সাহেবের কবর দেখে তারপর বাড়িতে এসেছে। কিন্তু এর মাঝে অর্থ প্রাহির সাথে একটা কথাও বলেনি। প্রাহি সাহস করে কিছু একটা জিজ্ঞেস করলেও হুনাতেই জবাব দিয়ে শেষ। এরপর আর প্রাহিও কোনো কথা বলেনি। সারাটাক্ষণ মুখটা গম্ভীর করে রেখেছে। কি এত ভাবে লোকটা? কিসের এত চিন্তা, অস্থিরতা? ওকেও তো একটু বলতে পারে, তাই না? কিন্তু অর্থ সেটা বলবে না, করবেও না। তাই প্রাহি আর কোনো কথা অর্থের সাথে বলেনি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই যে এসে বারান্দায় এসে বসেছে, আর ঘরমুখ হয়নি প্রাহি। এদিকে নিজের লোকদের কিছু দরকারি কথাবার্তা শেষ করে ঘরে আসে অর্থ। ঘরে এসেই ভ্রু কুঁচকে ফেলে অর্থ প্রাহিকে না দেখে। এই সময় তো মেয়েটা ঘুমিয়ে থাকে, তাহলে আজ গেল কোথায়? অর্থ কি মনে করে যেন বারান্দায় গেল, সেখানে পেয়েও গেল প্রাহিকে। নিঃশব্দে প্রাহির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, এখানে কি করছো? প্রতিদিন তো এই টাইমে ঘুমিয়ে থাকো, তাহলে আজ কেন ঘুমোওনি? পরে পড়তে বসবে কিভাবে? বই সামনে নিয়ে ঝিমালেই হলো, আর একটুও মাটিতে পড়বে না। অর্থের উপর প্রায় ধমকে বলা কথাগুলো শুনে তড়িঘড়ি করে দোলনা থেকে উঠতে নিতেই দোলনার হাতলের কোনায় হাতটা লেগে অনেকখানি ছিলে যায় প্রাহির। ব্যথায় আর্তনাদ করে ওঠে প্রাহি। ক্ষত স্থানটা আরেক হাত দিয়ে চেপে ধরে পুনরায় দোলনায় বসে পড়ে ও। এদিকে আকস্মিক কি হলো ঠাউর করতে একটু সময় লাগলো অর্ধেক। পরক্ষণে সবটা বুঝতে পেরে দ্রুত পায়ে এগিয়ে যায় প্রাহির কাছে। প্রাহির সামনে হাঁটু গেড়ে বসে অস্থির কণ্ঠে বলতে লাগলো, আম সরি প্রাহি, আমার ওইভাবে হঠাৎ কথা বলা ঠিক হয়নি। আমার কারণেই তুমি ব্যথা পেলে। ইস, দেখি হাত ছড়াও, আগে দেখতে দাও কতখানি লেগেছে। হাত ছড়াও প্রাহি। অর্থ জোর করে প্রাহির হাতটা ক্ষতস্থান থেকে সরিয়ে ফেলল। বেশ অনেকখানি ছিলে গিয়েছে। অর্থ অপরাধী ভঙ্গিতে প্রাহির দিকে তাকাতেই চমকে গেল। ফর্সা মুখশ্রীটা লাল টকটকে হয়ে আছে, চোখে জল টলমল করছে, চোখ জোড়াও ভয়ানক লাল হয়ে আছে। চেহারার অবস্থা পুরো খারাপ। অর্থ দ্রুত প্রাহিকে ধরে উঠিয়ে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিল। প্রাথমিক চিকিৎসার বক্সটা এনে প্রাহির হাতটা ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। অতঃপর উঠে গিয়ে প্রাহির পাশে বসলো। প্রাহির কান্নারত চোখ জোড়ার নিজ হাতে মুছিয়ে দিয়ে প্রাহিকে ওর বুকে চেপে ধরল। প্রাহি আর নিজের কান্না আটকে রাখতে পারল না, হু করে কেঁদে দিল। অর্থ করুণ গলায় বলে, কাঁদছো কেন প্রাহি? বেশি জ্বলছে ক্ষতটা? প্রাহি না বোধক মাথা নাড়ল। তাহলে প্রাহি কিছু বলল না, সময় নিয়ে আর একটু কান্না করল। অতঃপর নিজেকে বহু কষ্টে সামলে হিসকি দিতে দিতে বলে, আপনি অনেক খারাপ, খুব খুব খারাপ। অর্থ কি বলবে ভেবে পাচ্ছে না। ও আবার কি করলো যার কারণে এইভাবে ওকে খারাপ বলছে প্রাহি? অর্থ বুঝতে না পেরে প্রশ্ন করে, কেন আমি এত খারাপ হলাম কেন? কারণটা জানতে পারি? প্রাহি জিভ দিয়ে ওর শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলে, আপনি আমাকে ভার্সিটি নিতে আসার পর থেকে একটা কথাও বলেননি আমার সাথে। কেন বলেননি? আমি কিছু জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর দেন না। এমন কেন করছেন আপনি? অর্থ ভ্রুকুচকে প্রশ্ন করলো, তার মানে তুমি ব্যথা পেয়েছো সেজন্য কাঁদুনি, আমি কথা বলিনি এজন্য কেঁদেছো? প্রায় হাবোধক মাথা নাড়ালো। অর্থ মুচকি হাসলো প্রাহির কথায়। মেয়েটা যে এই কারণে এভাবে কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলবে
তা একটু বুঝতে পারেনি। ও তো ইলফার করা কাণ্ড আর জয়কে কিভাবে ধরতে পারবে সেই কারণে একটু চিন্তিত ছিল, কিন্তু মেয়েটা যে এতটা কষ্ট পাবে ভাবেনি অর্থ। অর্থ নরম গলায় বলে, আচ্ছা, আর মন খারাপ করে কাঁদতে হবে না, আমি আর কখনোই এমন করব না। প্রায় অভিমানী কণ্ঠে বলে, আপনি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত, সেটা আমি বুঝতে পারছি। আমি জানি, আমি জানতে চাইলেও আপনি বলবেন না। এমন কেন? আপনি আমার সাথে শেয়ার করলে কি হয়? অর্থ কি বলবে ভেবে পেল না। মেয়েটাকে সব বলে শুধু টেনশন দেওয়া হবে? এমনিতেই কয়েকদিন পর পরীক্ষা, এসব জানালে ওকে মেয়েটা পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে করতে পারবে না। তাই অর্থ মিথ্যে বলল, আমি তো বললাম আমি আমার কোরিয়ার বিজনেসটা বাংলাদেশে সেটেল করছি, ওই জন্য একটু টেনশনে না, এই আর কি। প্রায় চোখ ছোট ছোট করে বলল, সত্যি? হ্যাঁ, একদম সত্যি। এবার ঘুমাও তো একটু, না হলে রাতে পড়তে পারবে না। অর্থ প্রাহীকে বুকে নিয়ে ওর মাথায় হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ পর প্রাহী ঘুমিয়ে যেতে অর্থ ওকে আস্তে করে বালিশে শুইয়ে দিল। ল্যাপটপ নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আপনি ইদানিং আমার সাথে ভালোভাবে কথা বলেন না। অভিমানী কণ্ঠ হিয়ার। আরাপ মুস্কি হাসে, দুষ্টু কণ্ঠে বলে, আমি কথা বললেই কি আর না বললেই কি, তোমার কি তাতে কিছু যায় আসে? আরাফের এমন প্রশ্নে হিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। আসলেই তো আরাফ ওর সাথে কথা না বললে ওর কি, ওর এত খারাপ লাগে কেন? কেন এত ব্যাকুল হয়ে থাকে ওর হৃদয়? কেন আরাফকে দেখার জন্য মনটা এত ছটফট করে? কেন আরাফের শূন্যতা ওর ভেতরটা এত পোড়ায়? কেন? এই কেনর উত্তর হিয়া এত ভেবেও মিলাতে পারে না। হিয়াকে এভাবে চুপ থাকতে দেখে আরাফ আবার বলে, কি হলো হিয়া, বলো না। হিয়া তুতলিয়ে বলে, আমি জানি না। আরাফ কেমন যেন অন্যরকম একটা কণ্ঠে বলে, নিজের মনকে প্রশ্ন করো, যেদিন উত্তরটা জানবে, জেনে আমাকে জানাতে পারবে, সেদিনই আমি তোমার কাছে আসব, তার আগে না। রাখছি, ভালো থাকো, নিজের খেয়াল রেখো। হিয়াকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল আরাফ। হিয়া ফোনটা কান থেকে সরিয়ে ছলছল চোখে তাকিয়ে রইল ফোনের দিকে। রাত 11টা। রাহে, ঘুমাতে এসো, আমার কাজ শেষ, তুমিও জলদি এসো। এত পড়া লাগবে না, সেই মাগরিবের নামাজ পড়তে বসেছো, শুধু এর মাঝে উঠে ডিনার করেছো। জলদি এসো, এসো। অর্থের কথায় প্রাহি মুচকি হেসে পড়া বন্ধ করে উঠে আসলো অর্থের কাছে। আজ প্রচুর ভ্যাপসা গরম লাগছে। প্রাহি সব লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। অর্থ একটা স্লিভলেস গেঞ্জি পরে এসে প্রাহির পাশে শুতেই প্রাহি এক পলক তাকালো অর্থের দিকে। বুকটা ধরাস ধরাস করছে অর্থকে এমন ভাবে দেখে। পাথরের মতো সোজা হয়ে শুয়ে রইল প্রাহি। অর্থের দিকে আর তাকাবে না ও, কিন্তু বেহাত চোখ দুটো বারবার সেদিকেই তাকানোর জন্য অস্থির হয়ে উঠেছে। কি এক জ্বালায় পড়ল প্রাহি। এদিকে অর্থ ভ্রু কুচকে তাকিয়ে আছে প্রাহির দিকে। কি হলো? মেয়েটাকে তো ওর বুকে আসার কথা বলা লাগে না, তাহলে আজ কেন আসছে না ওর কাছে? সকালের ঘটনা নিয়ে কি এখনো রাগ করে আছে ওর সাথে? অর্থ গম্ভীর কণ্ঠে বলে, কি হলো প্রাহি, এনি প্রবলেম? এভাবে শুয়ে আছো কেন? প্রাহি চমকে উঠল অর্থের কথায়। শুকনো ঢোক গিলে তাকালো অর্থের দিকে, সাথে সাথে চোখ নিচে নামিয়ে নিল। অর্থ আবারও বলে, এমন করছো কেন? বুকে আসবে না? প্রাহি কিছুই বলল না, শুধু আস্তে করে অর্থের কাছে গিয়ে ওর বুকে মুখ গুজে দিল। অর্থের দু হাতে আগলে নিল প্রাহিকে। অর্থ ভ্রু উঁচু করে তাকিয়ে লজ্জা পাচ্ছ কেন? প্রাহিদ খামছে ধরলো অর্থের পিঠ, বলল, কোথায় কোথায় লজ্জা পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি তোমার কান গরম হয়ে আছে, আর এমনটা তখনই হয় যখন তুমি লজ্জা পাও। প্রাহি কি বলবে ভেবে পাচ্ছে না। অর্থ প্রাহির কানের কাছে মুখ নিল। অর্থের গরম নিঃশ্বাস প্রাহির কানে আর ঘাড়ে এসে বাড়ি খাচ্ছে। কেঁপে ওঠে প্রাহি, আর একটু ভালোভাবে অর্থের বুকের মাঝে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা চালাতে লাগলো। অর্থ ফিসফিস করে বলে, এইভাবে লজ্জা পেও না লজ্জাবতী। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কিন্তু তখন লজ্জা লুকানোর বিন্দু মাত্র সুযোগ পাবে না তুমি। সো আমাকে এইভাবে পাগল বানানো বন্ধ করো। চমকে উঠল অর্থের এরূপ কথায়। অর্থ এর আগে কোনোদিন এভাবে কথা বলেনি, আজ প্রথম অর্থের মুখে লজ্জাবতী ডাকটা শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল। পরক্ষণে অর্থের বাকি কথাগুলো স্মরণ হতেই লজ্জায় লাল হয়ে উঠল ওর সর্বাঙ্গ। কি বললো লোকটা এগুলো? এইভাবে এসব বললে তো প্রাহি লজ্জায় মরেই যাবে। প্রাহি অর্থের পিঠে আলতো ঘুষি মেরে বলে, অসভ্য কথাবার্তা বন্ধ করে ঘুমান। অর্থ হেসে দিল প্রাহির কথায়। তারপর চুপচাপ প্রাহিকে বুকে নিয়ে দুজনে ঘুমের দেশে পাড়ি দিল। স্নিগ্ধ সকাল, হালকা ছিঁড়ি বৃষ্টি, তার সাথে মন ভালো করার মতো মৃদু মন্দ বাতাস। বাগানের পাশের গাছটায় অসংখ্য কদম ফুল ফুটেছে। কি যে সুন্দর লাগছে গাছটা দেখতে বলার বাহিরে। এক ধ্যানে বাহিরে তাকিয়ে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল প্রাহি, কিন্তু ওর তো খেয়ালই নেই হাওয়ার সাথে বৃষ্টির ছিটাতে ও ভিজে গিয়েছে অনেকখানি। সে তো তার মতেই বারান্দায় দাঁড়িয়ে। আজ শুক্রবার, তাই প্রাহির ভার্সিটি নেই, অর্থেরও অফিস নেই।
সে আপাতত ঘুমোচ্ছে। কাল অনেক রাত পর্যন্ত কাজ করেছে বিধায় এখন ঘুমটা এত গাঢ়ভাবে জেগে ধরেছে। তো ঘুমের ঘরে নড়তেই অনুভব করে পাশে কেউ নেই ওর। পাশ হাতড়ে বেড়ায় কিন্তু নেই। ধপ করে চোখ জোড়া খুলে ফেলে অর্থ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:45। আজ শুক্রবার, তাও এত সাত সকালবেলা মেয়েটা কোথায় গেল? উঠে বসলো অর্থ। হাই তুলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পরক্ষণে বারান্দার দিকে চোখ যেতেই ভ্রুজোড়া কুঁচকে যায় ওর। আর একটু এগিয়ে গিয়ে ভালোভাবে লক্ষ্য করতেই সকাল সকাল মেজাজটা টুঙ্গে উঠে যায় ওর। ধূপধাপ পা ফেলে বারান্দায় গিয়ে গম্ভীর কণ্ঠে ধমকে ওঠে অর্থ। স্টুপিড মেয়ে, বৃষ্টিতে ভিজে নিজের কি অবস্থা করেছো? হ্যাঁ, থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো। আকস্মিক এমন ঠাটানো ধমক খেয়ে লাফিয়ে ওঠে প্রাহি। ভয় পেয়ে পেছনে ফিরে অর্থকে দেখল। পরক্ষণে আবারও অর্থের কথাগুলো স্মরণ করে নিজের দিকে তাকিয়ে দেখে যে ও সম্পূর্ণ ভিজে গেছে। প্রাহি ভয়ে ভয়ে তাকায় অর্থের দিকে। অর্থ এখনো রাগী চোখে তাকিয়ে আছে। প্রাহি তাকাতেই আবারও জোরে ধমক দেয়। যাও, চেঞ্জ করে আসো। এইবার ঠান্ডা লাগলে কোনো ডাক্তার দেখানো হবে না। আমি নিজে গিয়ে বাগানে বৃষ্টির মাঝে গাছে বেঁধে রেখে আসবো। বেয়াদব মেয়ে, এতটা কেয়ারলেস কেউ কি করে হতে পারে? যত জ্বালা হয়েছে আমার, একটা কথাও শোনে না। এমন বুঝদাত মেয়ে, নিজের ভালো মন্দটুকু বোঝে না। সব কি আমাকে বলে করে করানো লাগবে? দাঁড়িয়ে আছো কেন? যাও। এমন জোরে জোরে ধমক দেওয়ার প্রাহির চোখের কোণে জল জমেছে। অর্থ কয়েকদিন যাবৎ এমনই করছে। কথা শুনলে মধুর কণ্ঠে কথা বলে, আর তার কথার কোনো ব্যতিক্রম হলে ধমকে ধামকে প্রাহির অবস্থা নাজেহাল করে। এমনটা বিগত এক সপ্তাহ যাবৎ। এক সপ্তাহ আগে প্রাহির ঝুম বৃষ্টি দেখে নিজেকে সামলাতে পারেনি। হিয়া আর অমিলে ছাদে গিয়ে বৃষ্টিতে ইচ্ছে মতন ভিজেছে। হিয়ার আবার অসুখ বিসুখ কমই হয়, তাই ওর শুধু একটু ঠান্ডা লেগেছিল। ওষুধ খেতেই সেরে গেছে। কিন্তু প্রাহি শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। 3 দিন পর্যন্ত নিস্তেজ শরীর নিয়ে পড়েছিল। সর্বক্ষণ অর্থ ওর পাশে ছিল। সে 3টে দিন অর্থের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। প্রাহিকে দিনরাত সেবা করে সুস্থ করেছে। থেকে প্রাহির জন্য কঠিন কঠিন সব ধারা জারি করেছে অর্থ। সেখান থেকে একটু ব্যতিক্রম হলেই প্রাহিকে ধমকের উপর রাখে অর্থ। প্রাহি ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। অর্থের দিকে না তাকিয়ে হনহনিয়ে রুমের বাইরে চলে গেল। অর্থ তা দেখে রাগী গলায় বলে, হ্যাঁ, এইভাবে যেতে নিয়ে সিঁড়ি দিয়ে উল্টাপাল্টা পড়ে পা ভাঙো খালি একবার, আমি তারপর তোমাকে কোলে নিয়ে দোতলা থেকে নিচে ফেলে দিব, বলে দিলাম। অর্থের এমন কথায় প্রাহির পাজোড়া থেমে গেল। মুখ গোমরা করে আস্তে আস্তে হেঁটে নিচে চলে গেল। অর্থ রাগী চেহারা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে নিচে নেমে দেখে কেউ ওঠেনি আজ শুক্রবার, সেই জন্য হ্যানা আর রায়হানা বেগমও এখনো ওঠেনি। প্রাহি কিচেনে গিয়ে কি রান্না করবে ভাবছে। হঠাৎ ভাবলো আজ বৃষ্টি পড়ছে, বাড়িতেও সবাই আছে। প্রাহি ঝটপট খিচুড়ি রান্না করবে আর কষা গোস্ত রান্না করবে ভেবে নিল। যা ভাবা সেই কাজ। প্রাহি নেমে পড়লো নিজের কাজে। খিচুড়ি চুলায় বসিয়ে গোস্ত কষাচ্ছে প্রাহি। এর মাঝে ওপর থেকে অর্থের কণ্ঠ শোনা গেল। অর্থ সোফায় বসে নিউজ পেপার পড়ছে। প্রাহিকে বলেছে 1 কাপ লেবু চা করে দিতে ওকে। অর্থকে দেখে ওর মনটা আবারও খারাপ হয়ে গেল। প্রাহি চুপচাপ চাটা বানিয়ে সার্ভেন্ট দিয়ে পাঠিয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি সেই চা নিয়ে ফেরত আসে। প্রাহি ভুরু কুঁচকে জিজ্ঞেস করছে, কি হয়েছে? এটা নিয়ে ফেরত এসেছো কেন? স্যার বলেছে যে চাটা বানিয়ে দিয়েছে সেই যেন নিয়ে যায়, মানে আপনাকেই নিয়ে যেতে বলেছে। প্রাহি রাগ নিয়ে তাকালো অর্থের দিকে। তারপর চুলোর আঁচ কমিয়ে চাটা নিয়ে মুখ অন্ধকার করে অর্থের কাছে গিয়ে কাপটা টি টেবিলের উপর রেখে যেতে নিতেই আবারও অর্থের গম্ভীর কণ্ঠ, চাটা হাতে কে দিয়ে যাবে? প্রাহি রাগের চোখে তাকালো। মন চাচ্ছে এই চাটা এখন লোকটার মাথায় ঢেলে দিতে। রাগে ফোঁস করতে করতে চাটা অর্থের হাতে দিয়ে চলে গেল। এদিকে উপর থেকে সবটাই খেয়াল করেছে হেমন্ত। নিচে নেমে এসে অর্থের পাশে বসে বলল, কি হয়েছে ভাই, এমন রেগে আছে কেন? অর্থ দীর্ঘশ্বাস ফেললো। আর বলিস না হেমন্ত, তোর বান্ধবী আমার একটা কথাও শোনে না। আরে নিজের ভালো তো পাগলও বুঝে। সাত সকালবেলা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে, ঘুম থেকে উঠে গিয়ে দেখি বৃষ্টির পানিতে ভিজে পুরো শরীর ভিজিয়ে রেখেছে। এই কারণেই রাগে ধমক দিয়ে ফেলেছি। সেই কারণেই ম্যাডাম এখন মুখ ফুলিয়ে আছে। কিন্তু এতে আমার কিছু যায় আসে না। ওকে লাইনে আনার জন্য ধমকে ধমকে কথা বলতে হবে, না হলে এই মেয়ে কথা শোনার মতো মানুষ না। হেমন্ত হাসলো, বলল, তাহলে ভালোই করেছো। তা এখন কিচেনে কি করছে? অর্থ এক পলক রান্নাঘরে কর্মরত প্রাহিকে দেখলো। আপাতত কোমরে ওড়না বেঁধে কাজ করায় ব্যস্ত। এদিকে তাকিয়ে থেকেই বলে, কি জানি কখন থেকে দেখছি কি জানি রান্না করছে। হেমন্ত সোফায় মাথা এলিয়ে দিয়ে বলে, মা বাবা বড় বাবা এখনো ওঠেনি? মানে ঠিক আছেন তো? মার শরীরটা ভালো না, ওনার বুকের ব্যথাটা বেড়েছে আর চাচুর বাতের ব্যথাটা বেড়েছে, এই জন্যই বোধ হয় এত দেরি হচ্ছে। আচ্ছা ভাই, আমি ওনাদের নিয়ে বিকেলে হাসপাতালে যাব না। তার কোনো প্রয়োজন নেই, আমি বিকেলে ইব্রাহিমকে আসতে বলেছি, ওনাদের কষ্ট করে জার্নি করা লাগবে না। এর মাঝে হিয়াও উঠে এসেছে। সোফায় বসে বলল, আর সবাই কোথায়? এই রান্নাঘরে
বড় মার আব্বুর শরীরটা ভালো নেই, তাই তারা এখনো আসেনি। তাহলে আমি ভাবিকে গিয়ে হেল্প করি গিয়ে। যা। হিয়া রান্নাঘরে চলে গেল। এ দেখে প্রাহি সালাদ কাটছে। হিয়া মুস্কি হেসে বলে, ভাবি কোনো হেল্প লাগবে? হেল্প করলে এক কাজ করো, প্লেটগুলো একটু ধুয়ে টেবিলে রাখ, একটু পর তো সবাই খেতে চলে আসবে। হিয়া চলে গেল কাজে। প্রাহি সালাদ কাটা শেষ করে বলল, শেষ হয়েছে? হ্যাঁ ভাবি, এই তো। তাহলে এক কাজ করো, মা বাবা আর কাকা কাকিমাকে ডেকে নিয়ে আসো। অনেক সকাল হয়ে গিয়েছে, দুপুরেরও রান্না করতে হবে। আমি টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি, তুমি সালাদটা রেখে আসো আর সবাইকে ডেকে দাও। হিয়া প্রাহির কথা মতো চলে গেল। প্রাহি এই ফাঁকে দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করে ফেলেছে। রান্নাঘরে কাজ শেষ করে ডাইনিং এ আসতেই দেখে সবাই এসে বসেছে। প্রাহি গিয়ে সবাইকে খিচুড়ি বেড়ে দিল। খিচুড়ির ঘ্রাণে মোমো করছে পুরো বাড়ি। খিচুড়ি খেয়ে সবাই প্রাহির প্রশংসা করলো, শুধু অর্থ বাদে। অর্থ খেয়ে ওপরে চলে গেল। প্রাহি মন খারাপ করে তাকিয়ে রইল সেদিকে। তারপর টেবিল পরিষ্কার করে রান্নাঘরে গিয়ে দুপুরে রান্না করবে, কিন্তু হ্যানা এসে বলে,